ভারতের ট্রেন ডাকাতি, মানুষের ওপর হামলা, এগুলো হয়তো আমরা নিয়ন্ত্রণে রাখি বলে ভাবি, কিন্তু 2010 সালের এক রাত সেই জ্ঞাত ভয়কে ভেঙে দেয়। গত 10 বছরে আমরা দেখেছি এক চিকিৎসক আত্মদাহ করল ধর্ষণের বিচার না পেয়ে। এক কলেজ ছাত্রী গণধর্ষণের পর উচ্চ আদালতের সিঁড়িতে জীবিত দগ্ধ হয়ে মারা যায়। এক কিশোর কুদরত নিয়ে লড়েছিল, বর্বরতার মুখ দেখিয়ে দেয়। এসব কাহিনীর মাঝেই 2 সেপ্টেম্বর 2010 তারিখে ঘটে যায় এক দৃষ্টান্তহীন ঘটনা, যা মানুষকে থমকে দেয়। এক গুর্খা বীর, যিনি ভারতীয় সেনাবাহিনীতে নায়িক পদে ছিলেন, অবসর নেবার পর ফিরছিলেন বাসায়। 40 জন বন্দুকধারী ডাকাত হঠাৎ ট্রেনে ঢুকল তারা লুট না করার জন্য। কিন্তু একজন শিশু, একটি অপরাধ এবং তখন গর্জিয়ে ওঠা অন্তর্নিহিত মানবতার আগ্রাসন তাকে বাধ্য করল একেবারে বেআইনি চরম কঠিন সিদ্ধান্ত নিতে। নিজের খুকুরি হাতে ধরে একা লড়াই শুরু করেন সে, আর শেষ পর্যন্ত 3 জন ডাকাতকে হত্যা করেন, 8 জনকে আহত করেন, বাকি সবাই পালায়। এসব তথ্য নয়, প্রত্যক্ষ দৃশ্য। এই হল বিষ্ণুপ্রসাদ শ্রেষ্ঠা, একজন গুর্খা সোলজার, যার ওই রাতটিকে মনে রেখেছে ভারতবর্ষ। আজকের ভিডিওতে আমরা জানব তার পারিবারিক পটভূমি ও সেনাবাহিনীর জীবন, মৌর্য এক্সপ্রেসে কি ঘটেছিল, কেন লুট, কোথায় লড়াই, কিভাবে জয়ের দৃশ্য, পুলিশের তদন্ত, পুরস্কার ও সম্মান, এবং সমাজে তার এই সাহসিকতায় কি প্রভাব পড়েছিল। এটি কোনো গল্প না, এটি বাস্তব। এটি একটি মানবিক ও অত্যাচারের বিরুদ্ধে অবিচল প্রত্যয়। এখনই না দৌড়ে বেরিয়ে গেলে বুঝবেন না, এই ভিডিও শেষ করে মনের চোখ খুলে যাবে। একজন মানুষ কতটা নীরব হলে সমাজ তাকে ভুলে যায়, আর কতটা সাহসী হলে ইতিহাস তাকে মনে রাখে। বিষ্ণুপ্রসাদ শ্রেষ্ঠা জন্ম নেপালে এক সাধারণ গুর্খা পরিবারে। তার বাবা ছিলেন একজন প্রাক্তন গুর্খা সেনা, যিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতেন। ছেলেবেলা কেটেছে পাহাড়ে। গায়ে হাওয়া লাগার চেয়ে বেশি সে শিখেছে দাঁতে দাঁত চেপে কঠোর পরিশ্রম কিভাবে করতে হয়। 3 বেলা খাওয়ার নিশ্চয়তা ছিল না সবসময়, কিন্তু একটা জিনিস ছিল, একটি স্বপ্ন। বাবার মতোই সেনাবাহিনীতে যোগ দেবেন, একদিন গুর্খা ইউনিটে গিয়ে দেশের জন্য লড়বেন। বয়স বাড়তেই 1999 সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। গোর্খা রাইফেলসের একজন সৈনিক হিসেবে শুরু হয় তার 17 বছরের সামরিক জীবন। তার সহযোদ্ধারা বলতেন, ওর চোখে একটা জেদ ছিল, আর ছিল নিঃশব্দ ভালোবাসা, যে দেশের জন্য জীবন রাখতেও পিছপা হবে না, কিন্তু বলে কিছু প্রকাশ করত না। বিষ্ণু ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর। তিনি কার্গিল ও বিভিন্ন সীমান্তে অপারেশনে অংশ নিয়েছিলেন। সেই সময় তার হাতে একটাই অস্ত্র ছিল, গুর্খা খুকরি। এই খুকরি কোনো ছুরি নয়, এটা হচ্ছে একটা চিহ্ন, সাহস, সংস্কৃতি আর মৃত্যু ও বাঁচার মাঝখানের সীমারেখা। তার 17 বছরের চাকরি জীবনে তিনি অনেক সম্মান অর্জন করেন, কিন্তু শরীরের কিছু সমস্যা আর মায়ের অসুস্থতা তাকে বাধ্য করে স্বেচ্ছায় অবসর নিতে। 2009 সালের দিকে অবসরের সিদ্ধান্তটা তার নিজের ছিল, কারণ মা ছিলেন গুরুতর অসুস্থ। তিনি চাইতেন মায়ের শেষ কটা দিন যেন ছেলের সঙ্গে কাটে। যদিও অবসর নেন, কিন্তু যে মানুষটা সারা জীবন অস্ত্র হাতে কাটিয়েছে, তার জন্য সাধারণ জীবনে ফিরে যাওয়া সহজ ছিল না। কিন্তু তিনি চেষ্টা করছিলেন। একটা ট্রেন যাত্রা ছিল তার সেই নতুন জীবন শুরুর যাত্রা, কিন্তু ভাগ্য লিখে রেখেছিল এটাই হবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও বীরত্বপূর্ণ রাত। তলোয়ার নয়, কামান নয়, একটাই অস্ত্র ছিল, একটা বাঁকা ছুরি আর একটা অদম্য মানসিকতা। গুর্খা, এই একটা শব্দ শুনলেই বিশ্বজুড়ে সেনা অফিসারদের মনে ভয়, শ্রদ্ধা মিশ্র এক অনুভূতি তৈরি হয়। গুর্খা মানে একটা ক্ষুদ্র জাতি, যাদের শরীর ছোট হলেও সাহস আকাশ ছোঁয়া। নেপালের পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এই জাতিগোষ্ঠী 1815 সালের অ্যাংলো নেপালিজ ওয়ারে তে এমনভাবে লড়েছিল যে
ব্রিটিশরা তাদের সঙ্গে যুদ্ধ না করে বরং তাদের নিজেদের সেনায় যুক্ত করার সিদ্ধান্ত নেয়। সেখান থেকেই জন্ম হয় ব্রিটিশ গুর্খাজ আর পরবর্তীতে ইন্ডিয়ান গুর্খা রাইফেলস। গুর্খারা যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন খুকুরি, একটা ছোট বাঁকা ছুরি। দেখতে সাধারণ হলেও এর কাঁপুনি সারা দুনিয়ার সেনাবাহিনীতে। খুকুরি বাহক যদি একবার সেটি মাটির বাইরে বের করে তখন তা রক্ত না দেখে সিধে ফেরত যায় না। গুর্খাদের নিয়ম এমনটাই ছিল। বিষ্ণুপ্রসাদ শিখেছিলেন এই খুকুরি ব্যবহার, কিন্তু শুধু শিখেই থেমে থাকেননি, তিনি সেটা নিজের শরীরের একটা অঙ্গ বানিয়ে ফেলেছিলেন। শরীরের প্রতিটা পেশিতে ছিল ট্রেনিংয়ের ছাপ, কিন্তু তার আসল শক্তি ছিল মনের ভেতরে একটা তীব্র নৈতিকতা, একটা কথা, কোনো নিরীহ মানুষের গায়ে হাত পড়লে আমি দাঁড়িয়ে থাকব না। আর তাই যখন বিষ্ণু ট্রেন ধরে বাড়ি ফিরছিলেন তখন তার পকেটে কোনো পিস্তল ছিল না, কোনো রাইফেল ছিল না, ছিল শুধু সেই পুরনো খুকুরি আর একজন গুর্খার আত্মা। এখন তুমি নিজেই ভাবো, একটা লোক যিনি অবসর নিয়েছেন, যার হাতে কিছুই নেই, আর সামনে 40 জনের একটা সশস্ত্র ডাকাত দল, কি করতে পারেন তিনি? এই উত্তরটাই আমরা পাব পরের অধ্যায়ে। সেখানে আমরা দেখব সেই ভয়ঙ্কর ট্রেন যাত্রা যেটা বিষ্ণুর জীবন আর ইতিহাস দুটোই বদলে দেয়। প্রত্যেকটা গল্পে একটা মুহূর্ত থাকে যখন মানুষটা ঠিক করে, আজ আমি হারব না। বছরটা 2010 সাল, সেপ্টেম্বর মাস। বিষ্ণু বাড়ি ফিরছিলেন। ট্রেন মৌরি এক্সপ্রেস। রাত তখন সবে শুরু। স্টেশন ছাড়ার পরেই তামরায় বাতি কমে আসে, মানুষেরা ঘুমিয়ে পড়ে। বিষ্ণুর চোখে ঘুম নেই। হঠাৎ তিনি টের পান কিছু একটা ঠিকঠাক নয়। রাতের প্রায় 9:30। ট্রেন তখন ঝাড়খণ্ডের সীমান্তে। হঠাৎ করেই কামরার একদিক থেকে আওয়াজ এলো, চিৎকার, কান্না আর হুঙ্কার। একদল সশস্ত্র দুষ্কৃতী ঝুঁকে পড়েছে কামরায়। তাদের হাতে ধারালো ছুরি, লোহার রড, পিস্তল। প্রথমে তারা যাত্রীদের পেটাতে শুরু করে। ঘড়ি, মোবাইল, টাকা যা পায় ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করলেই মার, রক্ত ঝরিয়ে ফেলে। পুরো কামরার মধ্যে ভয়, আতঙ্ক আর কান্না। মেয়েরা কাঁদছে, বাচ্চারা চিৎকার করছে। তখনই বিষ্ণু লক্ষ্য করলেন একজন 18 বছরের মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে এক ডাকাত। তার বাবা চিৎকার করে কাঁদছেন, কিন্তু কিছু করার শক্তি নেই। বিষ্ণু সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। তার চোখে ঘৃণা, রাগ আর আত্মসম্মানের আগুন। তিনি মনে মনে বললেন, আমি সৈনিক, আমার ট্রেনের মধ্যে কেউ এভাবে একটা মেয়েকে অপমান করবে? নেভার। তখনও বিষ্ণু বসেছিলেন। তার পকেটে ছিল একটা খুকুরি, একটা ছোট ছুরি যেটা সাধারণত কেউ হেলা ফেলায় দেখে। কিন্তু গোর্খারা জানে এই খুকুরি একবার উঠলে সেটা ফুরিয়ে যাবে দুষ্কৃতীদের রক্তে। বিষ্ণু তার ব্যাগ থেকে সেই খুকুরি বের করলেন, আর তারপরই শুরু হলো একজন মানুষের বিরুদ্ধে 40 জনের যুদ্ধ। প্রথম দুষ্কৃতী যেই বিষ্ণুর দিকে এগোলো, এক ছুরি চালিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন। বাকি ডাকাতেরা থমকে গেল। ভাবতেই পারেনি কেউ প্রতিরোধ করবে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। একটা খুকুরি পুরো কামরা জুড়ে আগুন ছড়িয়ে দিল। বিষ্ণু একের পর এককে ধরছিলেন, গলায়, হাতে, পায়ে। খুকুরি যেন নিজের ভাষায় প্রতিশোধ নিচ্ছিল। সেই রাত্রে 3 জন ডাকাত ঘটনাস্থলে মারা যায়। 8 জন গুরুতর আহত হয় পরে। বাকি সবাই দৌড়ে পালায়। আর বিষ্ণু, সে দাঁড়িয়েছিল, রক্তে ভেজা জামা কাপড়, তবুও মাথা উঁচু। মেয়েটি ও তার বাবা কাঁদতে কাঁদতে বিষ্ণুর পা জড়িয়ে ধরে। তারা শুধু একটা কথাই বলল, আপনি না থাকলে আজ আমরা বাঁচতাম না। এটা কোনো সিনেমা না, এটা বাস্তব। একটা ট্রেনের ভিতরে একা একজন মানুষের অদম্য লড়াই। আর এখানেই শেষ নয়। পরের অধ্যায়ে জানব কি হলো এই ঘটনার পর, বিষ্ণুর উপর কত চাপ এলো, সরকার কি করল, আর এই ঘটনা কিভাবে দেশ জুড়ে আলোড়ন তোলে। বিষ্ণু শ্রেষ্ঠ তখনও বুঝতে পারছিলেন না
ঠিক কি ঘটতে চলেছে। চারপাশটা যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল। গাড়ির ভেতরে থাকা সমস্ত যাত্রী তখন আতঙ্কে জমে গেছেন। ডাকাতেরা তখন একে একে গাড়ির সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুরুষদের হাত বেঁধে ফেলছে আর মহিলাদের দিকে কুৎসিত নজরে তাকাচ্ছে। বিষ্ণুর চোখ তখন গিয়ে পড়ে একটি তরুণী মেয়ের দিকে, যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তার চিৎকার শুনে বিষ্ণুর ভেতরে থাকা যোদ্ধা জেগে ওঠে। আর সহ্য হয় না, নিজেকে সে আর থামিয়ে রাখতে পারে না। পিঠের ব্যাগে থাকা খুকরি, নেপালি সেনাবাহিনীর ঐতিহ্যবাহী অস্ত্র, তার হাতে ধরা মাত্রই যেন একটা ঝড় বইতে শুরু করে। যেই ডাকাত তার সামনে পড়ে, সেই মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়েন বিষ্ণু। গলার রগ কেটে দেন সোজা, কোনো দ্বিধা না রেখে। একের পর এক ডাকাত রক্তাক্ত হয়ে পড়তে থাকে। যাত্রীরা বিস্ময়ে তাকিয়ে আছেন, একজন একা মানুষ কিভাবে ৮-১০ জন সশস্ত্র ডাকাতকে ঠেকাতে পারে। কিন্তু বিষ্ণুর চোখে তখন ভয় নেই, কেবল আগুন। নিজের জীবন বাজি রেখে তিনি শুধু সেই তরুণী মেয়েটিকেই নয়, গোটা ট্রেনের যাত্রীদের রক্ষা করছেন। ডাকাতেদের হাতে তখন পিস্তল ছিল, ধারালো ছুরি ছিল, কিন্তু বিষ্ণুর হাতে ছিল সাহস। তার সেই সাহসই রুখে দেয় ট্রেন জুড়ে চলা এই আতঙ্ক। ডাকাতেরা বুঝে যায় এ কোনো সাধারণ যাত্রী নয়, এ হলো সেই মানুষ যাকে টেনে হাঁটানো যায় না। একটা সময় পর বাকি ডাকাতেরা পালাতে শুরু করে। কেউ কেউ আহত অবস্থায় ট্রেন থেকে লাফ দেয়। রক্তে ভেজা হাত, মুখে ঘাম, চোখে জয়। বিষ্ণু তখন দাঁড়িয়ে আছেন ট্রেনের করিডরে, যেন কোনো সিনেমার নায়ক। এই অধ্যায় আমাদের শেখায়, অস্ত্র নয়, সবচেয়ে বড় শক্তি হচ্ছে একজন মানুষের অটাল মন। সাহস আর সঠিক সিদ্ধান্ত কোনো পরিস্থিতির দাস হতে দেয় না, বরং ইতিহাস গড়ে তোলে। যাত্রীরা তখনও অবাক হয়ে বসে আছেন। কেউ কেউ কাঁদছেন, আবার কেউ হাঁ করে তাকিয়ে আছেন বিষ্ণুর দিকে। অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যেই। একটা ট্রেন, ৮ জন সশস্ত্র ডাকাত, আর একা একজন সৈনিক, যার কাছে ছিল কেবল একটা খুকরি। তবে তার সাহস ছিল ১০০ গুণ বড়। বিষ্ণু যখন বাকি ডাকাতদের হটিয়ে দিলেন, তখন অনেক যাত্রী তার পায়ে পড়ে কেঁদে ফেলেন। সেই মেয়েটি, যাকে কিছুক্ষণ আগেও ছিনিয়ে নেওয়া হচ্ছিল, চুপচাপ দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বিষ্ণুকে সালাম জানায়। কেউ একজন মোবাইলে জিআরপিকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ এসে পড়ে। তারা দেখে রক্তে ভেজা প্ল্যাটফর্মের মতো ট্রেনের ভেতরের একটি অংশ, আর এক কোণে দাঁড়িয়ে থাকা বিষ্ণু শ্রেষ্ঠকে, যার হাতে এখনও খুকরি ধরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ৩ জন ডাকাতের মৃতদেহ ট্রেনে পাওয়া যায়। 2 জন গুরুতর আহত, আর বাকি যারা পালিয়েছে তাদের সন্ধান শুরু হয়। তবে এখানেই শেষ হয়নি গল্প। বিষ্ণুর হাতেও রক্ত। 3 বার গুরুতর ছুরিকাঘাত হয়েছে তার শরীরে। তারপরেও তিনি পড়ে যাননি। তিনি ক্লান্ত ছিলেন, কিন্তু পরাজিত নন। সেই মুহূর্তে ট্রেনের প্রতিটি যাত্রীর চোখে তিনি একজন মুক্তিদাতা, একজন বীর। পুলিশ তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। তার প্রাণ রক্ষার জন্য চিকিৎসা শুরু হয়। আর এই খবর যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। রাতারাতি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সবাই তাকে নিয়ে লেখালেখি শুরু করে। ইন্ডিয়ান র্যাম্বো, দ্য রিয়েল হিরো, ট্রেন যাত্রী হু টার্নড ইনটু আ ওয়ারিয়র, এভাবেই সংবাদের শিরোনামে উঠে আসে তার নাম। কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠ নিজে তখনও খুব শান্ত। হাসপাতালের বেডে শুয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি শুধু আমার কর্তব্য করেছি। আমি একজন সৈনিক। আমার রক্ত শুধু সীমান্তেই নয়, দেশের ভেতরেও বয়ে পড়তে পারে। এই একটি লাইন লক্ষ মানুষকে কাঁদিয়েছিল। কেউ কেউ তখন ভাবছিল, দেশের এমন সাহসী সন্তান কি এতদিন কেউ জানত না? সে কি শুধুই সীমান্তে লড়াইয়ের জন্য শ্রেষ্ঠ? না, দরকার পড়লে দেশের মাটিতেও সাধারণ মানুষকেও বাজাতে পারে সে। এই রাতের পর বিষ্ণু শ্রেষ্ঠ শুধুই একজন সেনা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন দ্য সোলজার অফ দ্য পিপল। ট্রেনের সেই রাতটা বিষ্ণু শ্রেষ্ঠের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মিডিয়ার হেডলাইন, মানুষের প্রশংসা,
আর ইন্টারনেট জুড়ে শুধু তারই ছবি। সব জায়গায় একজন বাস্তব নায়কের নাম উচ্চারিত হচ্ছিল। কিন্তু বাস্তব পৃথিবী এতটা সোজা নয়। যেখানে একদিকে কিছু মানুষ তার বীরত্বে গর্ব করছিল, অন্যদিকে সেনাবাহিনীর কিছু কর্তা ব্যক্তি ছিল দ্বিধায়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিষ্ণু ভাবছিলেন হয়তো তার সাহসিকতার জন্য তাকে বাহিনীতে পুরস্কৃত করা হবে। তার মতো একজন গুর্খা সেনা যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে 40 জন যাত্রীর জীবন বাঁচিয়েছে, তাকে নিশ্চয়ই বাহিনী সম্মান জানাবে। কিন্তু 2010 সালের শেষ দিকে বিষ্ণু শ্রেষ্ঠের কাছে এক চিঠি আসে। তাতে বলা হয় তাকে মেডিকেল গ্রাউন্ডে স্বেচ্ছা অবসর নিতে হবে। তিনি হতবাক, কারণ তিনি তো চাইছিলেন চাকরিতে থাকতে। তার ইচ্ছা ছিল আরও দেশ সেবা করার। তবুও বাধ্য হয়ে সেই ভিআরএস মেনে নেন। অনেকেই বলেন এটা ছিল একরকম শাস্তি, কারণ বিষ্ণু ট্রেনের ভিতরে নিজের খুকরি ব্যবহার করে আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন। কেউ কেউ মনে করে সেনাবাহিনী চাইছিল না বাহিনীর বাইরে তার এত জনপ্রিয়তা হোক। তিনি তখন বলেছিলেন, যদি আবার এমন ঘটনা ঘটে আমি আবারও একই কাজ করব, কারণ আমি একজন সৈনিক, রোবট নই। আমার হৃদয়ে আছে। এই এক কথায় বোঝা যায় বিষ্ণুর সাহস শুধু হাতে নয়, হৃদয়েও ছিল। 2011 সালে ভারত সরকার বিষ্ণু শ্রেষ্ঠকে শৌর্য চক্র পুরস্কার দেয়। এটা ছিল তার বীরত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি। এই সম্মান শুধু তার নয়, সমস্ত গুর্খা রেজিমেন্টের, সমস্ত সৈনিকের, যারা নিঃশব্দে দেশের জন্য প্রাণ দেয়। শৌর্য চক্র পাওয়ার পর তার জীবন বদলে যায়। বিভিন্ন স্কুল, কলেজ, মিলিটারি ক্যাম্পে তাকে আমন্ত্রণ জানাতে হতে থাকে। তরুণদের কাছে তিনি হয়ে ওঠেন প্রেরণার প্রতীক। 2017 সালে তার জীবনের এই ঘটনার উপর ভিত্তি করে একটি বই প্রকাশিত হয়, বীর গোর্খা বিষ্ণু শ্রেষ্ঠের হেরোইক টেল। বইটি ব্যাপক জনপ্রিয় হয়। এতে লেখক লিখেছিলেন, এই একটা মানুষ দেখিয়ে দিলেন সেনা মানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, তিনি জাতির হৃদয়েও লড়াই করেন। একজন বাস্তব নায়ক কি কেবল সম্মানে বাঁচে, না তার প্রাপ্য আরও অনেক বেশি? সে প্রশ্ন নিয়ে আমরা এগিয়ে যাব পরবর্তী অধ্যায়ে। শুরুটা ছিল যুদ্ধক্ষেত্রে, বাঁচানোর গল্প, সাহসিকতার কাহিনী, বীরত্বের অগ্নি পরীক্ষা। আর শেষটা ছিল একটি নিঃশব্দ যুদ্ধ, যেখানে এক মানুষ দেশের জন্য নিজের সব কিছু দিয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন ভোলার গলিপথে। পুরস্কার, সংবর্ধনা এবং বহু অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর বিষ্ণু ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন সব কিছু থেকে। তিনি বেছে নেন শান্তি। নেপালের বুটওয়াল শহরে তার বাড়িতে, পাহাড় ঘেরা সেই শান্ত এলাকায় তিনি কাটাতে থাকেন নিজের শেষ দিনগুলো। নাম, খ্যাতি, সম্মান সবই ছিল, তবু মনে একটা দীর্ঘশ্বাস ছিল। আমি তো কেবল একজন সৈনিক ছিলাম, যুদ্ধ তো আমি করিনি, আমি মানুষ বাঁচিয়েছিলাম। তবু আমাকে জোর করে বিদায় জানানো হলো কেন? আমি গর্বিত যে গোর্খা, গর্বিত যে ভারতীয় সেনায় ছিলাম। কিন্তু যদি আবার জন্ম পাই, আমি চাই একজন সাধারণ মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে। একটা সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সেই খুকুরিটা এখন কোথায়? বিষ্ণু মুচকি হেসে বলেছিলেন, ওটা এখন আর অস্ত্র নয়, আমার আত্মার অংশ হয়ে গেছে। যখন মৃত্যু আসবে, খুকুরিটা আমার বালিশের নিচেই থাকবে। এই উত্তর শুনে সাংবাদিক চুপ করে গিয়েছিলেন। কোনো শব্দ ছিল না, শুধু একটাই উপলব্ধি, বীরেরা যুদ্ধ শেষ হলে চিৎকার করে না, চুপচাপ চলে যায়। তিনি আর এই পৃথিবীতে নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার, তবে তিনি মরেননি। একটা ট্রেন কামরার সমস্ত যাত্রী এখনো বেঁচে আছেন। কিছু মা এখনো ছেলেকে কাছে পায়, কিছু স্ত্রী এখনো স্বামীর হাত ধরতে পারে, শুধু একজন গোর্খার জন্য। আজ যদি ট্রেনের ভিতরে তোমার সামনে অন্যায় হয়, তুমি কি করবে? তুমি বিষ্ণুর মতো দাঁড়াতে পারবে, নাকি মুখ ফিরিয়ে নেবে? কারণ
বীরত্ব মানে শুধু যুদ্ধ নয়, বীরত্ব মানে মানুষ হয়ে ওঠা। একটি সাধারণ সৈনিকের অসাধারণ গল্প, একজন রিয়েল হিরো, বিষ্ণু শ্রেষ্ঠ। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে লিখে জানাও, আজকের সময় তুমিও কি এমন একজন রিয়েল হিরো হতে পারো? জয় হিন্দ, জয় ভারত।